আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো। আগামী সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না। সোমবার আইন মন্ত্রণালয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। জামায়াত ধর্মের নামে বিভক্তির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমান অন্তর্বর্তী সরকার দুটি দলের উপর ভর করে এখনও ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, ৭১-এ যারা বাংলাদেশ চায়নি, ধর্মের দোহাই দিয়ে তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পায়তারা করছে একটি দল। দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়, আমি বুঝি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির। সহজ শর্ত এবং সময় আরও 15 দিন বাড়িয়ে প্রবাসীদের ভোটার হবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে 16 দিনের বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন জামায়াতের আমির। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করায় তীব্র অসন্তোষ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা করা জরুরি ছিল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন তিনি। এ সময় সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সব প্রতীকে নির্বাচন করলেও আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য জোটের প্রতীকেও নির্বাচনের ব্যবস্থা রাখা দরকার। এর আগে সাইফুল হকের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরপিও সংশোধন, আমানতের ব্যয় কমানো সহ 31 দফা তুলে ধরে দলটি। তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। জামানত, যেটা আগে 25,000 টাকা জামানত ছিল জাতীয় সংসদে নির্বাচন প্রার্থিতার ব্যাপারে, এটাকে তারা প্রায় দ্বিগুণ, মানে 50,000 টাকা জামানতের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে, যেটাকে আমরা মনে করি অবিবেচনা প্রসূত। এটা উস্কানিমূলক কথা দেশের বাইরে থেকেই বেশি আসে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের ভেতরে বসেও যারা উস্কানি দেয় এখন আর তাদের ছাড় দেয়া হবে না, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, পুলিশের প্রতি নির্দেশ থাকবে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর। সীমাবদ্ধতা থাকায় পূর্বের নির্বাচনের যে সব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে বাদ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বহাল থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
উস্কানিমূলক হলো বাইরে থেকে বেশি আসে, আর দেশে হলে যদি আমাকে ইউটিউবে এগুলোতে প্রচার হয়, এটা তো দেশে ইসের ভিতরে চলে আসে। আর দেশেরও যদি দুই একজনে যে করে না তা হতো না, বা দুই একজন যারা করতেছে তাদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতেছে। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৭ম দিনের শুনানি শেষ, ফের শুনানি আগামীকাল। এদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৭ম দিনের শুনানি নিয়ে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় দিয়েছিলেন, দেশি বিদেশি রায়ের মূল্যায়নে সেটি আসলে কোনো রায়ই ছিল না। এর আগে জামায়াতে ইসলামী এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি শেষ করা হয়। তার আগে শেষ হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষের শুনানি। তার উপর নির্ভর করে প্রথম যে জাজমেন্টটা হয়েছে সেটাই জাজমেন্ট। সেই কারণে আপনারা 3টি গ্রাউন্ড যেহেতু দিয়েছেন, এই 3টি গ্রাউন্ড আমরা আমাদের আর্গুমেন্টের মধ্যে সাবস্টান্সিয়েট করেছি। সুতরাং এই আদালত, আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। 15 থেকে 16% ব্যাংক সুদ এবং বাংলাদেশ ব্যাংকের কিছু ভুল নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না, বরং বিনিয়োগ ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে, এমন মন্তব্য ব্যবসায়ী নেতাদের। আর ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এর দায় নিতে হচ্ছে সাধারণ গ্রাহককেও। মূলত অর্থনৈতিক মন্দার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা, ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা এবং রাজস্ব আদায় কমে যাওয়া, সর্বোপরি রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর ফি বাড়ানো হলেও সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমরা তো সার্ভাইভ করতে পারবো না। গেল 1 বছরে দেশে 258টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসেছে। এই অবস্থায় 15 থেকে 16% ব্যাংক সুদ বিনিয়োগে বড় বাধা বলছেন উদ্যোক্তারা। 15% থেকে 16% সুদের হার দিয়া কোনো ব্যবসা কোনোদিনই বাঁচতে পারে না, একেবারে এর মধ্যে কোনো সম্ভাবনাই নাই বাঁচার। সুতরাং বর্তমানে যে ব্যাংকের সুদের হার, এই সুদের হার দিয়ে কোনো ইন্ডাস্ট্রি টিকবে না, বেঁচে থাকতে পারবে না। দিন দিন বাড়ছে খেলাপি ঋণের হার, এর মধ্যে ছাড়িয়েছে 28%। আর এসবের দায় নিতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। টোটাল লেন্ডিং এর 5 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে নন পারফর্মিং লোন, সেটা হচ্ছে রিকগনাইজড। এর মধ্যে কিন্তু আরও আছে যেগুলো এখনও রিকগনাইজ হয় না, কিন্তু যেখান থেকে কোনো ইনকাম পাওয়া যাচ্ছে না। আনফর্চুনেটলি এগুলো যারা ভালো কাস্টমার তাদেরকে এটা বিয়ার করতে হচ্ছে। কেন আমি তো অ্যাজ এ ব্যাংক, আমাকে তো কষ্ট কোথাও দিতে হবে। আপনি মাইক্রো ফাইন্যান্সে যান, দেখবেন ওদের এনপিএল কিন্তু বাড়ছে, কারণ যাদেরকে দিত সেই গ্রুপটা কিন্তু এখন কিন্তু অবস্থা ভালো না, টাকাটা নিয়ে দেওয়ার মতো অবস্থায় নাই, বিকজ ইকোনমি স্লো হয়ে গেছে। অবশ্য কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুদের হার কমানোর আশ্বাস দিয়েছিলেন। তার এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। গভর্নর মহোদয় বলেছিলেন যে আগামী নেক্সট ফিসক্যাল ইয়ারের মধ্যেই আগেই এই সুদের হার সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ডেফিনেটলি আমি মনে করি যে সিঙ্গেল ডিজিটের নিচে যদি না আসে, তাহলে ইন্ডাস্ট্রি এখন যেভাবে দুকে দুকে মরছে, এভাবে কিন্তু আরও মরবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বরিশালে দলীয় সিদ্ধান্তে প্রার্থী ঘোষণার পর জড়ো হয়ে উল্লাস ও শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। ফরিদপুর 3টে আসনে প্রার্থী ঘোষণার পর শহর জুড়ে চলছে আনন্দ উৎসব উদযাপন। তবে এ সময় মিষ্টি বা ফুল ব্যবহারে নেতাদের পক্ষ থেকে নিষেধ করা হয়। ঝালকাঠিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে বরগুড়ায়। পটুয়াখালীর রাঙামাটি উপজেলা বিএনপি আনন্দ মিছিল করেছে। প্রার্থীদের নাম ঘোষণার পর রাঙামাটি শহরের কলেজ গেটে উৎসুক
কর্মীরা ফুল নিয়ে ভিড় করেন। মনোনয়ন না পেয়ে বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। কুমিল্লা ৬ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন না দেয়ায় এম এ হান্নানের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সাতক্ষীরা ২ ও ৩ আসনে বিএনপির মনোনয়ন বিরোধী বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিল করা হয়েছে। মাদারীপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে, পাঁচুর গোলচত্বর ও বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন লাবলু সিদ্দিকীর অনুসারীরা। এ সময় টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। দু ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জলবায়ু অর্থায়নে ৮৯১ প্রকল্পে ২০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, এমন রিপোর্ট প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে বাংলাদেশের জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অর্থ বরাদ্দ ও প্রকল্প ব্যয় অনিয়ম করা হয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বরং মন্ত্রণালয় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। যেহেতু জলবায়ু অর্থায়নে বিশাল ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, সুশাসনের ঘাটতি হয়েছে, সেই কারণে জলবায়ু অর্থায়নের যে প্রণোদনা, যে উদ্দেশ্য, সেটাকে কোনোভাবে অবমূল্যায়ন করার সুযোগ নেই। বরং এটার কারণে আরও বেশি মূল্য দিতে হবে, আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং সেটার উপর ভিত্তি করে এই খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে আমি মনে করি। জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে চলছে এই সাক্ষ্য গ্রহণ। সোমবার হয় তৃতীয় দিনের সাক্ষ্য। সকালে এই মামলার একমাত্র গ্রেফতার আসামি পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ১৯ দিন পর মিরপুরের শিয়ালবাড়ির সেই কেমিক্যাল গোডাউনে আবারও আগুনের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে পরিত্যক্ত ওই গুদামটিতে আগুন জ্বলতে দেখেন পাশের কারখানা শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসকে জানালে রাতেই মিরপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। তবে পদস্থ কোনো কর্মকর্তা না থাকায় গণমাধ্যমের সাথে কথা বলেনি তারা। জানা যায় পুনরায় আগুনের কারণও। রূপনগরে এই গুদামে দ্বিতীয়বারের মতো আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন এই এলাকার কারখানার শ্রমিক ও মালিকরা। আনতে বেরিয়েছিলাম, বেরিয়ে দিয়ে যে মানে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া ওঠার কারণে পরে দেখলাম যে ভিতরে আগুন দেখে পরে মনে করেন যে আমরা সবাই দৌড়িয়া বাইরেছি। 14 তারিখে আগুন লাগছে, আগুন লাগার পরে যাই হোক ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করছে। এখন আমরা জানি যে আগুন নাই, বৃষ্টি হলো, কালকে বৃষ্টি হয়েছে, আগুন নাই। এরপরও মনে করেন যে কীভাবে আগুন লাগলো। ফায়ার সার্ভিসের গাফিলতি আছে, ফায়ার সার্ভিস ভালো কোনো পরিচালনা করে নাই, পরিচালনা করানোর এই অবস্থা হয়েছে। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক আছে, এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের রেজিস্ট্রার ডক্টর নাহরিন খানের। এমন বক্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিরাজগঞ্জ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পির আদালতে মানহানি মামলা দায়ের করেন তিনি। এর আগে এক বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে ডক্টর নাহরিন খান এমন মন্তব্য করেন। আমি আইনের শরণাপন্ন হয়েছি, নিঃসন্দেহে এটা একটা অপরাধ, এটা ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়ে। সেই ফৌজদারি দণ্ডবিধির আওতায় আমি মামলা করেছি। আশা করি আদালত ন্যায় বিচারের মাধ্যমে আমাকে সুবিচার দেবেন। এই গুণজারকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে আমার মনে হয় যিনি আজকের এই আসামি, এনাকে অবৈধভাবে বাধ্য করে এই টকশোতে পাঠিয়ে দিয়ে আজকে আমাদের যে জেলা সেক্রেটারির বিরুদ্ধে
একটা কুরুচি একটা মন্তব্য করেছেন, যেই বক্তব্যটা আমাদের জেলা সেক্রেটারি দেয় নাই এবং দেওয়ার কোনো প্রশ্ন নেই। শরীয়তপুরের জাজিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা অন্তত 50টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। সোমবার বিকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের লতিফ ফকিরের কান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে নিয়ে স্থানীয় লতিফ ফকির এবং ফয়জুল করিম মাতবরের সমর্থকরা এই সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় মঙ্গলবার সকালে মামলা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল। সুন্দরবনের দুবলাচরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান। এবছর শুধু সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান চলবে আগামী 5 নভেম্বর পর্যন্ত। সুন্দরবনের পরিবেশ, বন্যপ্রাণী এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, পুলিশ, কোস্টগার্ড যৌথ টহল দল বনে মোতায়েন রয়েছে। বিশেষ করে হরিণ শিকার ও অবৈধ প্রবেশ রোধে বন বিভাগ এবার কঠোর অবস্থানে রয়েছে। এখানে সে অনেক সুন্দর লাগতেছে এবং এখানের যে কাহিনীগুলো সেগুলো শোনার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি। আমরা কতদিন আসছি, খুব ভালো লাগছে এখানে এসে। অনেক শরণার্থী, প্রতি বছর এখানে অনেক মানুষের ভিড় হয় আর সবাই খুব এনজয় করছি। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহা রাসলীলাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল বুধবার 183তম এই উৎসবকে সফল করতে গ্রামগুলোতে চলছে ঐতিহ্যবাহী রাখাল ও রাস নৃত্যের মহড়া। এদিকে প্রতি বছর রাস উৎসব দেখতে মণিপুরী ছাড়াও দেশ বিদেশের কয়েক হাজার মানুষ ভিড় করেন কমলগঞ্জে। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ও চিঠি আরো জানাচ্ছেন আবরার মাহি। মহারাস লীলাকে সামনে রেখে উৎসবের আমেজ মৌলভীবাজারের কমলগঞ্জের 18টি মণিপুরী গ্রামে। এবছর মাধবপুর ও আদমপুরে আয়োজন করা হচ্ছে এ উৎসবের। এতে রাখাল নৃত্য থেকে শুরু করে রাতের মহারাস নৃত্যে রাধাকৃষ্ণ, রাখাল গোপী ও বৃন্দার ভূমিকায় অংশ নেবেন 3 শতাধিক শিশু কিশোর ও তরুণী। দ্রৌপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে চলছে তাদের শেষ মুহূর্তের মহড়া। আমরা এখানে অনেক আনন্দের সাথে এই মহারাস লীলায় অংশগ্রহণ করছি। একসময় আমরাও শিখেছিলাম, আমরাও নেচেছিলাম এখানে, এখন পরবর্তীতে আমার মেয়ে এখানে অংশগ্রহণ করতেছে। বৃন্দারূপে আমি নাচবো আর এখন আমার অনেক ভালো লাগছে। এদিকে উৎসব সফল করতে বিরামহীন কাজ করে চলেছেন আয়োজকরা। একটি সার্বজনীন মহোৎসব, সেহেতু সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে। আমরা আশা রাখছি যে ভালো আইন শৃঙ্খলার মধ্য দিয়ে এবারের মহারাস উৎসব সম্পন্ন হবে। মণিপুরের সুনিপন নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখবে ভক্ত ও দর্শনার্থীদের, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।